This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আচ্ছা, আমরা যে সমস্ত জনপ্রতিনিধিদের ভোট দিয়ে বিধানসভায় পাঠাই, তারা গিয়ে সেখানে কি করেন? মানে আমি তো আজ সারাদিন যে ছবি দেখলাম, সেখানে দেখলাম যে আমাদের সমস্যা নিয়ে কেউ কোনো রকম কথা বললো না, বরং সেখানে সারাদিন ধরে রাজনীতি হলো, ধুন্ধুমার পরিস্থিতি হলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দেওয়া হলো, স্লোগান চললো, কিন্তু মানুষ যারা ভোট দিয়ে আপনাদেরকে সেখানে পাঠিয়েছে আমাদের সমস্যা নিয়ে কোনো কথা বলেন? আমাদের সমস্যার একটা সমাধান হলো আজ বিশেষ অধিবেশনে। আমরা সেদিকে নজর রাখবো ঠিক সারাদিন কি হলো। তবে আজকে হটস্পটে তিনটে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আজকে হটস্পটের প্রথম ইস্যু বিধানসভায় তুলকালাম। ওই যে যেরকম ভাবে শুরু করলাম, তুলকালাম পরিস্থিতি ঠিক কোন জায়গায় পৌঁছলো, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হলো আজকে মাত্র কয়েক ঘন্টার অধিবেশনে, তার টুকরো টুকরো ছবি এবং বক্তব্য আপনাদের সামনে তুলে দেবো। দ্বিতীয় ইস্যু বেচারা কারা বলুন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে তারাই বেচারা যারা দাগি হিসেবে এসএসসি তালিকায় নাম উঠে এসেছে। সেই বেচারাদের এবার চাকরি দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। যারা যোগ্য চাকরিহারা তারা কি বলছেন, এবং সাধারণ মানুষ যারা ভোট দেন তারা তো সবকিছু দেখেন, রাজনীতির সবকিছু দেখেন, সবকিছু বোঝেন, তারা কি বলছেন জানাবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু আদালতের বান। বেচারা বলা হলেও আদালত কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না। আদালত যেমন রাজ্য সরকারকে বিচ্ছে বাছা বাছা কথায়, তেমনই বিচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে। আজকে আদালতের অবজারভেশনটি কি কি হলো এই চাকরিহারা ইস্যুতে, এবং সামনে তো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা নিয়ে আদালতে কি অবজারভেশন সেদিকে নজর রাখবো। তবে সবার প্রথমেই আমাদের নজর হচ্ছে বিধানসভার আজ সারাদিন ধুন্ধুমার পরিস্থিতির দিকে। I warn you, শঙ্কর বাবু, প্লিজ, I warn you. কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। সব কটা হারবে। বুঝতেই পারছেন আজ আমার বলার জায়গা কম। আজকে আমি বিধানসভার ছবি আপনাদের সামনে বেশি দেখাবো। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী এলেন, বক্তব্য রাখলেন, আর ধুন্ধুমার পরিস্থিতি চললো। কয়েক ঘন্টার অধিবেশনে 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, তাকে আগেই তো সাসপেন্ড করা হয়েছিল। আর আজ কারা কারা সাসপেন্ড হলেন? আজ শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিমচন্দ্র ঘোষ, এই 5 বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে বেশি চেঁচামেচি করলে সাসপেন্ড করে দেওয়া হবে। ঠিক সেরকমই বিমান বন্দ্যোপাধ্যায় কি কি করলেন আজকে দেখুন। আমি স্পিকারকে রিকোয়েস্ট করব সাসপেন্ড করতে। এক্সারসাইজ অফ মাই পাওয়ার কনফার্ড আন্ডার রুল 348 আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। I tell Mihir Goswami to withdraw from the house. আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাউ করেছে স্লোগান দেওয়ার জন্য। তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। 100 বার সাসপেন্ড হব। আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে, আমার বুকে 2টো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আর আজ জানে তো অধিবেশনের শুরু থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রতিবাদে সোচ্চার হন বিজেপি বিধায়করা, এবং রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়, ডাকা হয় মার্শাল কি করলেন? শঙ্কর ঘোষকে বের করতে গেলেন, আর রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়করা। আর অভিযোগ ওঠে যে শঙ্কর ঘোষকে, শুভেন্দু অধিকারী এরকম ছবিও পোস্ট করেছেন যে শঙ্কর ঘোষকে একেবারে বিধানসভার ভেতর থেকে নিয়ে গিয়ে একেবারে গেটের সামনে ফেলে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী পোস্ট করা ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই পরিস্থিতির জন্যই নাকি অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও রয়েছেন। শঙ্কর ঘোষকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে জেএন রাইতে ডিলাক্স ওয়ানে। আর বঙ্কিম ঘোষের যেহেতু 1 বছর আগে
হাতে অপারেশন হয়েছিল, স্টেন বসেছে দুটো। আমরা ওনার বুকে পেন হচ্ছে, ওনাকে আমরা ট্রিটমেন্টের জন্য হসপিটাল পাঠিয়েছি। আর উনি মীর গোস্বামীর প্রাইমারি ভাবে লেগেছে, উনি পরে এখন এখানে রেস্ট করছেন, পরে বেরিয়ে একটা এক্সরে করে নেবেন। ওনার পায়েও ফরেন বডি রয়েছে, প্লেট আছে, স্ক্রু আছে, ওগুলো ডিসপ্লেস হয়েছে কিনা উনি দেখে নেবেন। আজকে আসলে বাঙালি এবং বাঙালি অস্মিতা নিয়ে কথা বলার জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই বক্তব্য রাখার জন্য উঠেছিলেন, কিন্তু তাকে উঠে না বক্তব্য মাঝে মাঝেই থামাতে হলো, কারণ বিজেপি বিধায়করা তারা স্লোগান দিলেন। পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ওয়েনে নেমে এলেন এবং তারপর তার নেতৃত্বে পাল্টা স্লোগান দিল তৃণমূল বিধায়করা। আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবে। জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বিধানসভার অন্দরে একটাই স্লোগান চলছিল, চোর চোর স্লোগান। মুখ্যমন্ত্রী ভাষণের সময় লাগাতার সেই স্লোগান দিল বিজেপি। কাগজ ছিঁড়ে ওড়ানো হলো, পাল্টা তৃণমূল চোর স্লোগান দিল। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তৃতা থামালেন, অর্থাৎ বিধানসভার অন্দরে চোর চোর স্লোগান তৃণমূলকে উদ্দেশ্য করে, আর বিধানসভার বাইরে চোর চোর স্লোগান তৃণমূলকে উদ্দেশ্য করে দেওয়া হলো। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। অনেকেই অনেক রকম কথা বলেন। অনেক সময় বিধানসভার অন্তরে যখন এই ধরনের কথা হয় তখন বলা হয় অসাংবিধানিক শব্দ। অনেকেই আজকে দু রাজনৈতিক দলের মধ্যে অসাংবিধানিক শব্দ ব্যবহার করলেন। কবে কোনটা কি বাদ দেওয়া হয় সেটার দিকে তো আমাদের নজর থাকবে, এবং সেটা আপনারা বিচার করুন যে আমাদের সমস্যা নিয়ে কেউ কোনো বিধানসভায় কথা বললেন কিনা, না শুধুমাত্র রাজনীতিই করে গেলেন। আর আরো একটা বিষয়, আমরা আজকে সারাদিন যারা জনপ্রতিনিধিদের পাঠিয়েছিলাম তাদের কি কি ভূমিকা দেখলাম সেটা বুঝলেন, কিন্তু স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনীতির হাওয়াও যথেষ্ট গরম হয়ে থাকলো বিধানসভার বাইরেও। বিরোধী মত শূন্য পার্লামেন্ট চায় বিজেপি। পশ্চিমবাংলাতেও কার্যত তৃণমূল একই রকম ভাবে বিরোধী শূন্য বিধানসভা চায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বিধানসভার অধিবেশন হবার দরকার নেই, আর যদি অধিবেশন হয়ও বা একাধ সময়, তাহলে মুখ্যমন্ত্রী একা বলবে না, তৃণমূল একা বলবে, বিরোধীরা যেন কেউ থাকতে না পারে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর, এটা সাংবিধানিক ভাষা? যেমন দিল্লির বিজেপি পার্লামেন্টে, তেমন পশ্চিমবাংলার তৃণমূল বিধানসভা। কি ধরনের বিধানসভা চলছে এটা? আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি? পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো, তাহলে বাঙালির এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। এক কথায় বিধানসভায় লঙ্কা কাণ্ড আমরা দেখলাম, কিন্তু আমরা তো সাধারণ মানুষের সমস্যার কথাটাই তুলে ধরি এবং তাদের স্বার্থে কিছু খবর দেখাই। আজকে দিনটা জানেন তো শুরু হয়েছিল আরো একটা বিতর্কে দিয়ে। ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য জানিয়ে বিতর্ক তৈরি হয়ে গেল। কি বলেন তিনি? এসএসসির তালিকায় যারা দাগি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তকমা দিলেন বেচারা। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে প্রশ্ন উঠতে শুরু করে, মুখ্যমন্ত্রী কি দাগিদের পাশে দাঁড়াচ্ছেন? মুখ্যমন্ত্রী বলছেন যারা চাকরি হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলেও যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা করবেন। মানে যারা দুর্নীতি করে চাকরি হারিয়েছেন তারাই আবার সরকারি চাকরির জন্য বিবেচ্য হবেন। চাকরি হারার যোগ্যরা স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে বেজায় ক্ষুব্ধ। তারা কি বলছেন শুনুন। এই ব্যবস্থা করবেন শব্দটা আমার পূর্ব পরিচিত, বা অর্থাৎ শব্দটা সম্পর্কে আমি অবগত। এই মর্মে একটা বিবৃতি পেলাম না যে 31শে ডিসেম্বরের পর যারা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করার পরেও চাকরি পাবে না, সফল হবে না, তাদের ব্যাপারে সরকার কি ভাবছে। আমরা অত্যন্ত হতবাক হয়ে যাচ্ছি। যাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে 15,403 জন যোগ্য শিক্ষকের জীবন চলে গেল, তাদের কি হবে এর কোনো বার্তা আমরা এখনো পেলাম না। ছলে বলে কৌশলে এই যারা অযোগ্য তাদেরকে এডমিট ইস্যু করে আবার পুনরায় পরীক্ষাতে বসানোর একটা ব্যবস্থা এই রাজ্য সরকার করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, এখন আমরা তার রাজ্যের ভুক্তভোগী চাকরিহারা যোগ্য শিক্ষক, তিনি অযোগ্যদের পাশে আছেন, এ তো বারবার প্রমাণিত হয়েছে। আজকে আমাদের চাকরি চলে যাওয়ার কারণ তো ওটাই। শুনলেন যোগ্য চাকরি হারাদের বক্তব্য। কিন্তু জানো তো রাজ্যে গত কয়েক বছর না মানুষ প্রচুর আন্দোলন দেখেছে, মানে মানুষ সাধারণ ভোটার তারা প্রচুর আন্দোলন দেখেছে, এমনকি যোগ্য চাকরি হারাদের পাশেও সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন। তাই তাদের সঙ্গেও আজকে আমরা কথা বললাম, তারা কি ভাবছেন মুখ্যমন্ত্রীর এই বেচারা বক্তব্য নিয়ে। যখন তুমি জানতেই পারছো না মুখ্যমন্ত্রী কি করে আগে থেকে সব ডিসিশন নিয়ে নেয়, সেটা আমাদের কাছে দুর্ভাগ্য। এরকম মুখ্যমন্ত্রী কেন যে আছে আমাদের পশ্চিমবাংলায় জানি না। মেধাহীন অবস্থানে নির্মম বলিদান হলো শিক্ষকরা। বিপদটা মুখ্যমন্ত্রী নিজে ডেকে নিয়ে আসলেন সত্যকে অস্বীকার করে। রাত দিন দেখতে দেখতে আমাদের বিরক্তি লেগে গেছে এই চোরের সরকারটাকে। যত তাড়াতাড়ি যাবে ততই মঙ্গল, আর আমরা ওটার জন্য ওয়েট করছি। গভর্নমেন্টের উপর একটা ফেথ থাকে, সেই ফেথটা আস্তে আস্তে ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। সেটাই কেন বেচারা, যদি অন্যায় করে থাকে তাদের চাকরি গেছে নিশ্চয়ই ভালো হয়েছে, আর যদি যোগ্যতা থাকে তাহলে কি হিসাবে বেচারা হচ্ছে, তার যোগ্যতা সে তার প্রমাণ করে দিক যোগ্যতা। সাধারণ মানুষের বক্তব্য শুনেন এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তো আগামী 7 এবং 14 তারিখে পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। তিনি কি বলছেন শুনুন, এবং আদালতে যাওয়ারও বিষয়টি তুলেছেন। আমার কাছে অডিও আছে, ওটা কি প্রশ্ন বিক্রি হচ্ছে, তৃণমূল প্রশ্ন বিক্রি করছে, ভাইপো টাকা তুলছে। মুখ্যমন্ত্রী বেচারা মন্তব্য নিয়ে যোগ্য শিক্ষকরা ক্ষুব্ধ দেখলেন। ওদিকে এসএসসি নাকি অযোগ্যদের পরীক্ষায় বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো কিছুতেই তারা অযোগ্যদের সঙ্গ ছাড়তে রাজি নন। আমি না, কথাটা বলছে আদালত। আজ সুপ্রিম কোর্টে আজ ফের ধমক খেল রাজ্য এবং এসএসসি, এবং বাছা বাছা বেশ কিছু মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই বাছা বাছা মন্তব্যগুলো বরং আপনাদের সামনে তুলে ধরি। রাজ্যকে সুপ্রিম কোর্ট কিভাবে তিরস্কার করেছেন, আমাদের রায় কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের, প্রশ্নটা তুলেছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। দ্বিতীয় প্রশ্ন, রাজ্য কিভাবে দাগিদের হয়ে লড়ছে, এই প্রশ্নটা ভীষণ স্বাভাবিক। এই প্রশ্নটা না সাধারণ মানুষেরও অনেকের রয়েছে। রায়ের পরেও দাগিদের হয়ে কেন আবেদন করা হচ্ছে, কারণ দাগিরা অনেকেই নাকি অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে এই নতুন পরীক্ষার জন্য। তারপরে যোগ্যদের অযোগ্যদের জন্য অনেক জীবন নষ্ট হয়েছে, সেই অযোগ্যদের জন্য আপনারা লড়াই করছেন, সেই অযোগ্যদের জন্য আপনারা নতুন করে আবার আবেদন করছেন। দাগিরা আপনাদের জন্য কতটা ব্লু আইড, সত্যি বলা হয় না ব্লু আইড বয়দের জন্য সবকিছু করা যায়, সবকিছু ভাবা যায়, সেই অযোগ্যরা কি রাজ্য সরকারের ব্লু আইড এই মুহূর্তে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নটা আদালতও তুলেছে। দাগিদের পরীক্ষায় বসতে চেয়ে 2টি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আজ সুপ্রিম কোর্ট সিবিআইকেও কড়া ধমক দিয়েছে। দাগিদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি, স্বাভাবিক এই প্রশ্ন শীর্ষ আদালত তুলেছে। আসা যাক এবার কলকাতার হাইকোর্টে, সেখানেও আজ তোপের পর তোপ দাগা হলো। হাইকোর্টে অযোগ্যদের পরীক্ষায় বসার মামলা খারিজ করে দেওয়া হয়েছে, আর তোপটা সরাসরি কাদের দিকে এলো, এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন কর্তাদের দিকে। আপনাদের অফিসাররা কেন কাঠগড়ায় উঠবেন না, কারণ এই দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতিতে এসএসসির অনেকে জড়িয়ে রয়েছে, তাহলে আপনাদের অফিসাররা কাঠগড়ায় কেন উঠবেন না।
কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, সেখানে এসএসসি তাদের অ্যাডমিট কার্ড দিল কিভাবে? এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম হাইকোর্টের আইনজীবীরা। বিতর্কের জল ঘোলা হতে হতে কোন রঙে গিয়ে থামবে তা বলা মুশকিল। আজ বৃহস্পতিবার, রবিবার পরীক্ষা রয়েছে, কিন্তু সেই পরীক্ষা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। পিছনের দরজা দিয়ে যেন দাগিদের চাকরি দেওয়ার জন্যই তার একমাত্র লক্ষ্য। तेरे मेरे बीच में कैसा है बंधन अनजाना, बाप ना भरा भैया सबसे बड़ा रुपैया। মুখ্যমন্ত্রী যাদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূলের নেতারা, তাদের নাম প্রকাশিত হয়ে যাবে, আর অন্য কিছু বলছেন না, শুধুমাত্র আমি দাগিদের পাশে আছি। পয়সা যে দিয়েছে তার হয়ে তো নাচতে তো হবে, তো পয়সা দিয়েছে বুলবুল নাচছে। টিভি9 বাংলা হটস্পটের ইম্প্যাক্ট কয়েকদিন আগে দেখিয়েছিলাম জলপাইগুড়ি কিভাবে ড্রাগের নেশায় চলছে হটস্পটে। এই খবর তুলে ধরার পর আর চুপ করে থাকতে পারলো না প্রশাসন। চললো ধরপাকড়, চললো বাড়ি বাড়ি তল্লাশি, ভাঙা হচ্ছে ঠেক, সাধারণ মানুষ খুশি। কলকাতা পুলিশ কমিশনারকে তলব জাতীয় মহিলা কমিশনের নবান্ন অভিযানের দিন তিলোত্তমার মায়ের উপর হামলার ঘটনায় তলব। 10ই সেপ্টেম্বর ভার্চুয়াল শুনানিতে এসিপিকে হাজিরার নোটিশ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।